নমস্কার বন্ধুরা, আমি নাগরিকতা চ্যাপ্টারটা আমি কন্টিনিউ করছি। এবার প্রথম দিনের ভিডিওটা যেটা ছিল নাগরিকতার উপরে সেটা দেখে নিও, তারপরে এটাতে এসো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, নাগরিক ও স্বজাতি। আচ্ছা, সাধারণ স্বজাতি বলতে একই জাতির অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গকে বোঝায়, কিন্তু আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে স্বজাতি বলতে রাষ্ট্রের প্রতি অনুগত দেশবাসীকে বোঝায়। স্বজাতি মানে কি? যে নিজের জাতি, নিজের যে জাতি সেই জাতিকে আমি স্বজাতি বলবো। স্ব মানে নিজ, জাতি মানে যে একই সম্প্রদায় বা একই ধর্মের বা একই কমিউনিটির যে যারা থাকে। কোনো একটি রাষ্ট্রের প্রতি অনুগত ব্যক্তিদের সংশ্লিষ্ট রাষ্ট্রের স্বজাতি বলে। সেই রাষ্ট্রই স্বজাতিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। সুতরাং নাগরিক মাত্রই স্বজাতি, কিন্তু সকল স্বজাতির নাগরিক কিন্তু নয়। নাগরিকগণ ভোটাধিকারের সমেতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল অধিকার ভোগ করবেন, কিন্তু সকল স্বজাতি রাজনৈতিক অধিকার এবং বিশেষ ভোটাধিকার ভোগ করেন না, কারণ স্বজাতির মধ্যে শিশু, কিশোর, অপ্রাপ্তবয়স্করাও থাকেন। দেশবাসী ও স্বজাতি হিসাবে এরা পৌর ও সামাজিক অধিকারসমূহ ভোগ করেন। এখানে একটা জিনিস তোমরা দেখতে পারলে যে স্বজাতি মানেটার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস আছে। যেমন ভাগটা কি কি? একটা শিশু, কিশোর যারা নিউবর্ন, আমাদের দেশে ভোটাধিকার কবে থেকে হয়? 18 বছরের পর থেকে। তাহলে 18 বছরের আগ পর্যন্ত 17 বছর 11 মাস 29 দিন যার, সে কি সেই দেশের নাগরিক নয়? অবশ্যই সেই দেশের নাগরিক, কিন্তু তাদের কি থাকে না? ভোটাধিকার থাকে না। এবার কিশোর, অপ্রাপ্ত বয়স্করা, তাদেরকে এই জাতীয়ভুক্ত করা হয়। এবং দেশবাসী ও স্বজাতি হিসাবে এরা কী কী সুবিধা ভোগ করে? পৌর সামাজিক অধিকারসমূহ কিন্তু ভোগ করে। তুমি বলবে পৌর অধিকার কি, সামাজিক অধিকার কি? সামাজিক অধিকার হলো গিয়ে আমি যে সমাজে বসবাস করতেছি, স্বাধীনভাবে আমি কি করছি? যে ঘুরে বেড়াচ্ছি, কথা বলার স্বাধীনতা, খাবার স্বাধীনতা, চলার স্বাধীনতা। এখন তুমি বলবে এটা তো মানুষ জন্মগত অধিকার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু সব দেশে যে সেটা সঠিকভাবে পাওয়া যাবে সেটা কিন্তু নয়। তুমি এখন অনেক সময় নিউজ চ্যানেলে দেখতে পাবে যে আফগানিস্তানে হঠাৎ করে কারফিউ লেগে গেল, ইরানে হঠাৎ করে কারফিউ লেগে গেল, বাংলাদেশে হঠাৎ করে কারফিউ লেগে গেছে, তাই না? পাকিস্তানেও এই জিনিসগুলো সব অনেক সময় দেখা যায়। তো সেই সময় মানুষ কিন্তু বেরোতে পারে না ঘর থেকে, কিংবা মানুষ তার ইচ্ছা মতন সব কিছু কাজকর্ম করতে পারে না, এমনকি খাবারটা যে সংগ্রহ করবে তার জন্য তাদের কিন্তু রেস্ট্রিকশন থাকে। আমাদের দেশেও এই রকম সিচুয়েশন এখনকার জেনারেশন ফেস করেছো, কিন্তু সেটা ছিল আমাদের প্যারাডেমিক যখন গেল কোভিড-19-এর, সেই সময় সেই জিনিসটা কিন্তু আমাদের ঘটনাচক্র হিসাবে, যেটা নাকি আমাদের জীবনে বিশাল বড় একটা মহামারী হিসাবে পরিচয় পেয়েছে। এবং সেটাতে আমরা কিন্তু দেখেছি যে গভর্নমেন্ট থেকে যখন নির্দেশ দিচ্ছে যে আমাদের এই নিয়মগুলো পালন করতে হবে, সেই সুবিধার্থে, আমাদের জনগণের সুবিধার্থে আমাদের এই জিনিসগুলো কিন্তু নিয়ম নীতি পালন করতে হয়েছে। কিন্তু সবসময় সব দেশে এই ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদা, পড়াশোনার যে একটা নিয়ম যে সমস্ত শিশুদের স্কুল যেতেই হবে, এই জিনিসগুলো কিন্তু সব দেশে আমরা অনেক সময় দেখতে পাই না। অনেক জায়গায় এমনও আছে, সোমালিয়া, ছোট ছোট দেশগুলো আছে যেখানে নাকি এইসব আলোই পৌঁছায়নি। সামাজিক অধিকার কাকে বলে তারপরে তো পরের কথা। হ্যাঁ, পৌর তো ওখানে পৌর অঞ্চলই নেই। হ্যাঁ, জঙ্গলের সামনে সবাই থাকে, সেই জায়গার মধ্যে পৌর অঞ্চল তো দূরের কথা, সামাজিক তো পরে হবে। নাগরিক ও প্রজা, অধিকৃত অঞ্চলের অধিবাসী প্রজা বলা হয়। অধিকৃত অঞ্চলের অধিবাসীদের কি বলা হয়? প্রজা। কোনো অঞ্চলে কোনো রাষ্ট্রের দ্বারা অধিকৃত হলে সেই অঞ্চলে অধিবাসীরা সংশ্লিষ্ট অঞ্চলের প্রজা হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ কোনো ঔপনিবেশিক অধিবাসীরা হলেন সংশ্লিষ্ট ঔপনিবেশিক শক্তির প্রজা। এরা ঔপনিবেশিক রাষ্ট্রটির নাগরিক কিন্তু নন। ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিলেন ব্রিটেনের প্রজা, কিন্তু নাগরিক কিন্তু ছিলেন না। ফরাসি দার্শনিক রুশোর মতে যারা রাষ্ট্রের কর্তৃত্ব স্বীকার করতে এবং রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলতে বাধ্য, তারা হলো প্রজা। এখানে প্রজা মানে কি? আমরা ছোটবেলায় গল্প শুনেছি রাজা প্রজা,
তাই না? রাজার অধীনে রাজার নিয়মকানুন আমরা মেনে চলতে বাধ্য, এর জন্য আমরা সেখানে হয়ে গেলাম প্রজা। এখানে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে কিন্তু আমরা কি ছিলাম? প্রজা, নাগরিক কিন্তু ছিলাম না। রাষ্ট্রের ব্যক্তি ভূমিকার পরিপ্রেক্ষিতে রুশো নাগরিক ও প্রজার মধ্যে পার্থক্য করেছেন, তবে রাজতন্ত্রেই প্রজা কথাটি সুপ্রচলিত ছিল। তারপরে কি আছে? নাগরিক ও প্রজার পার্থক্য। তাহলে নাগরিক আর প্রজার মধ্যে পার্থক্যটা আমরা দেখতে পারি যে সকল নাগরিক সামগ্রিকভাবে সামাজিক ও রাজনৈতিক অধিকার কিন্তু ভোগ করে, কিন্তু প্রজাদের এই সমস্ত অধিকার পুরোপুরি ভোগ করার সুযোগ থাকে না। ব্রিটিশ আমলে ভারতীয়রা কি ছিল? ব্রিটিশের প্রজা। ব্রিটিশ নাগরিকদের মতন ব্রিটিশ প্রজাদের সকল অধিকার ভোগের সুবিধা কিন্তু ছিল না। বর্তমানে গণতান্ত্রিক যুগে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অবসান ঘটেছে, তাই এখন আর কোনো প্রজা শব্দটি ব্যবহার কাম্য বিবেচিত হয় না। এখন দেখো, ব্রিটিশ সরকার যখন আমাদের প্রজা হিসেবে রাখতো, তখন কি আমাদের সরকারি কাজে ডাইরেক্টলি সরকারি সিদ্ধান্তে আমরা কি অংশগ্রহণ করতে পারতাম? না, পারতাম না। আজকে তুমি বলবে আমি এখন কোথায় পারি? এখন না পারলেও, ডাইরেক্টলি না পারলেও আমরা কিন্তু আমাদের অধিকার আছে যে আমাদের পছন্দ অনুসারী কিংবা আমাদের যুক্তি অনুযায়ী আমাদের নির্ধারিত মানুষ কিন্তু সেই সরকারি কাজ করে, সরকারের হয়ে কাজ করে আমাদের জন্য উন্নয়ন করে থাকে, যেটা নাকি আমরা ইলেকশনের জন্য আমরা সেটা প্রমাণ পাই। এবং আমাদের গণতন্ত্রের যেটা সবচেয়ে প্রধান অস্ত্র হলো ভোটাধিকার, যার ধারে আমরা কি করি? যে সরকারকে অবনমন এবং উন্নয়ন করতে কিন্তু আমরা সহজেই পারি। তো সেখানে কিন্তু ব্রিটিশ আমলে কিন্তু যে প্রজারা, সেটা কিন্তু আমরা এই অধিকারটা পেতাম না। নাগরিক ও বিদেশি, একটি রাষ্ট্রের অধিবাসীদের নাগরিক ও বিদেশি সাধারণত এই দুই ভাগে ভাগ করা যায়। এই একটি রাষ্ট্রের মধ্যে নাগরিক ও বিদেশি উভয়ে বসবাস করে। কোনো না কোনো কারণে নিজের রাষ্ট্রের সীমানা অতিক্রম করে কেউ সামরিকভাবে যদি অন্য কোনো রাষ্ট্রে বসবাস করে, তাকে কি বলা হয়? বিদেশি। বিদেশি হলো অন্য কোনো রাষ্ট্রের সদস্য। বিদেশিদের আবার দুভাগে ভাগ করা যেতে পারে, একটা বন্ধুভাবাপন্ন বিদেশি আর একটা শত্রুভাবাপন্ন বিদেশি। নির্দিষ্ট কোনো রাষ্ট্রের সঙ্গে যে সকল দেশের বিবাদ থাকে না, থাকে মৈত্রীর সম্পর্ক, তাদেরকে আমরা কি বলতে পারি? বন্ধুভাবাপন্ন বিদেশি। আবার যেসব রাষ্ট্রের সাথে শত্রুপক্ষীয় রাষ্ট্রের শত্রুভাবাপন্ন মানসিকতা থাকে, তাদেরকে আমরা কি বলবো? শত্রুভাবাপন্ন বিদেশি। আবার দেখো, বিদেশে বসবাস করার সময় বিদেশিদের অবসবাসকারী বিদেশি আর বসবাসকারী বিদেশি এইরকমভাবেও কিন্তু ভাগ করা হয়েছে। বসবাসকারী বিদেশিরা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস উদ্দেশ্যে অবস্থান করেন, আর অবসবাসকারী যারা লেখাপড়া, ব্যবসা বাণিজ্য বা কোনো সামরিক কাজের জন্য গিয়েছে। এখানে তাহলে বুঝতে পারলে যে নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্যটা কি। মানে আমি যদি এখন ভারতবর্ষের নাগরিক হয়ে আমি যদি এখন হঠাৎ করে বাংলাদেশে চলে যাই, আমার কি হবে? আমি সেখানকার কি হব? বিদেশি। কিংবা ওরা যদি আমাদের এখানে আসে, তাহলে ওরা হবে আমাদের বিদেশি। আর কিছু মানুষ স্বাস্থ্য চিকিৎসার জন্য কিংবা পড়াশোনার জন্য, যেমন আমি যদি এখন হঠাৎ করে চান্স পেয়ে গেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, তা আমি এখন গিয়ে যখন আমেরিকা যখন থাকবো, তখন আমি সেখানকার পড়াশোনার জন্য অস্থায়ীভাবে থাকবো পড়াশোনার জন্য, তাই আমি অবসবাসকারী বিদেশি হিসাবে পরিগণিত হব। কতগুলি ক্ষেত্রে নাগরিক বিদেশির মধ্যে পার্থক্য করা যায় না, অর্থাৎ বিশেষ কতগুলি ক্ষেত্রে নাগরিক ও বিদেশিদের মধ্যে সাদৃশ্য দেখা যায়। বিদেশি যতদিন যে রাষ্ট্রে বসবাস করে, সেই রাষ্ট্রের নাগরিকের মতোই তাকে রাষ্ট্রীয় আইন কানুন কিন্তু মেনে চলতে হয়। রাষ্ট্র আইন অমান্য করলে নাগরিকের মতো বিদেশিদেরও কিন্তু শাস্তি পেতে হয়। নাগরিকের মতন বিদেশিকেও কর দিতে হয়, এবং রাষ্ট্র নাগরিক ও বিদেশি উভয়কেই রাষ্ট্রের যে মর্যাদা, সেটা কিন্তু রক্ষা করতে হয়। অধিকাংশ রাষ্ট্র নাগরিকের মতোই বিদেশিদেরও জীবন অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, চুক্তি অধিকার সমস্ত কিছু কিন্তু থাকে। এখন দেখো, একটা জিনিস আমি বলছি, যেমন নাগরিকরা যখন বিদেশিরা যখন থাকে আমাদের দেশে,
দেশে তারা কিন্তু ট্যাক্স দিতে বাধ্য। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো নাকি, যখন তোমরা কোনো সায়েন্স সিটিতে কিংবা কোথাও যদি ঘুরতে যাও, হ্যাঁ, ছুটির সময় যখন আমরা যাই, তখন দেখবে ওখানে লেখা থাকে যে ভারতীয়দের জন্য এই মূল্য, আবার বিদেশিদের জন্য মূল্য। আমি তো মনে করি ওদের জন্য মূল্যটা একটু বেশিই থাকে। হ্যাঁ, তো যাই হোক, তো সেটা কিন্তু দিতে হয়। আর আমার সবারই যার কর্তব্য যে দেশেই থাকুক সেই দেশকে মেনে চলা এবং সেই দেশের আইন কানুনকে মর্যাদা করা এবং সেই দেশকে পর্যন্ত সম্মান করা কিন্তু প্রত্যেকের একটা বিশেষ কর্তব্য এবং তার উচিত সেই নিয়ম কানুন পালন করা। উপরিক্ত সাদৃশ্যের মধ্যেও নাগরিক বিদেশের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আনুগত্য প্রশ্নে পার্থক্য। বিদেশি হলো নাগরিক, কিন্তু অন্য দেশের রাষ্ট্রের নাগরিক যে রাষ্ট্রে বসবাস করছে সেই রাষ্ট্রের সদস্য, সে রাষ্ট্রের প্রতি নাগরিকের স্থায়িত্ব আনুগত্য থাকে, কিন্তু বিদেশির স্থায়িত্ব আনুগত্য কিন্তু সেই তাদের নিজেদের রাষ্ট্রের প্রতিই থাকে। সাময়িকভাবে সে রাষ্ট্রে বসবাস করে, সেই রাষ্ট্রের প্রতি বিদেশের স্থায়ী আনুগত্য থাকে না। বসবাস করার গত পার্থক্য। এমনি নাগরিকরা তাদের রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। রাষ্ট্র হলো নাগরিকদের নিজেদের রাজনৈতিক সংগঠন। নাগরিকরা রাষ্ট্রের আপনজন, তা কিন্তু বিদেশিরা সেই রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয়। বিদেশিদের রাজনৈতিক অধিকার নেই। বিদেশিরা কিন্তু হঠাৎ করে কিন্তু সরকারি চাকুরি কিংবা কোনো লাভজনক পদে কিংবা কোনো নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারে না। এখানে আমি একটা উদাহরণ দিতে চাই। আমাদের দেশে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন, তখন তো তিনি রাজনৈতিক দল হিসাবে কিংবা রাজনৈতিক কোনো নেতা হিসাবে তো জিতেননি। সেখানে কংগ্রেস পার্টি যখন জিতেছিল, তখন কিন্তু সোনিয়া গান্ধী কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পদপ্রার্থী ছিলেন। কিন্তু সেই সময় কিন্তু যেহেতু তিনি জন্মগত এদেশের নন, তার কারণে কিন্তু তার জায়গায় কাকে বসানো হয়েছিল? মনমোহন সিংকেই কিন্তু এই নিয়মটা কিন্তু ফলো করা হয়েছিল যে ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় যে জন্মগত তারাই কিন্তু এই দেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এদিকে কিন্তু আমরা আবার দেখেছি যে বিদেশে যখন সুধা মূর্তির জামাই, মেয়ের জামাই যখন ব্রিটেনে যখন নির্বাচন হলো, তখন কিন্তু ওখানে গিয়ে আবার উনি প্রধানমন্ত্রী পদে কিন্তু বসেছিলেন। আচ্ছা, এগুলো দেশ বিশেষে সেখানকার রাজনৈতিক মতামত, সেখানকার রীতিনীতির ওপর ডিপেন্ড করে। আচ্ছা, নাগরিক ও বিদেশিদের মধ্যে কিন্তু কর্তব্যগত পার্থক্য আছে। নাগরিকদের রাষ্ট্রের অনেক বেশি কর্তব্য স্বার্থ ত্যাগ হিসেবে দাবি করে। একটা হঠাৎ করে কোনো প্রয়োজন পড়লো, হঠাৎ করে মিলিটারি ডিপার্টমেন্টে অনেক মানুষকে জয়েন হতে হলো, তখন কিন্তু নাগরিক বাধ্য তার দেশকে বাঁচানোর জন্য প্রত্যেকটা কাজ করা। কিন্তু সেই দেশের কিন্তু বিদেশিরা কিন্তু সেটাতে কিন্তু বাধ্য নন। হ্যাঁ, তারপরে নেক্সট, হ্যাঁ, এটা তো মানুষের নৈতিকতার পরিচয় যে সে যে দেশেই থাকবে সেই দেশকে অবশ্যই সম্মান করা। অসদাচরণের জন্য দেশের নিরাপত্তার বিপজ্জনক বিদেশিকে দেশ থেকে বহিষ্কার করতে পারে। হ্যাঁ, আর কিন্তু এই সমস্ত কারণের জন্য কোনো নাগরিকের দেশ থেকে তাড়িয়ে বিদায় করবে না, বরং দেশের অভ্যন্তরেই তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। বিদেশিদের ওপর রাষ্ট্রের বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে দেখা যায়, কিন্তু নাগরিকদের ওপর সাধারণত সেই রকম বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয় না। মানুষ যখন তখন যেখানে সেখানেই চলাফেরা করতে পারে। রাষ্ট্রের দায়িত্বের পার্থক্য। রাষ্ট্র স্বদেশ বিদেশ যখন যেখানেই নাগরিক থাকুক না কেন, তার জীবন সম্পত্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু অবশ্যই রাষ্ট্রের। কিন্তু বিদেশিদের রাষ্ট্রের দায়িত্ব এত ব্যাপক নয়, কিন্তু হ্যাঁ, তার জীবন সম্পত্তির অধিকার রাষ্ট্র অবশ্যই সেটা স্বীকার করবে, কিন্তু রাষ্ট্রের ভৌগোলিক সীমা ছাড়িয়ে গেলে তার বিদেশিদের কিন্তু কোনো দায়িত্ব রাষ্ট্রের থাকে না। এবার দেখো, যদি কোথাও কোনো গণ্ডগোল দেখা দেয়, কিছুদিন আগে, প্রায় 1-2 বছর আগে আমেরিকায় হঠাৎ করে সমস্ত প্রবলেমের জন্য যখন ভারতবাসীরা চলে আসতে চেলো ভারতবর্ষে ফিরতে চেলো, তখন কিন্তু সেই দেশের আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে কোভিডের সময়ই আমরা দেখতে পেয়েছিলাম যে সমস্ত মানুষকে, ভারতবর্ষের জনগণকে কিন্তু ফিরিয়ে আনার জন্য উন্মত্ত হয়ে সবাইকে কিন্তু সচেষ্ট হয়ে এখানে নিয়ে ফিরিয়ে আনা হয়েছিল। তাই দেশের
না যে যে দেশের নাগরিক হয় তা সেই দেশের কিন্তু একটা কর্তব্য বলে থাকে। এবং মানুষ হিসাবে আমি বলবো, নাগরিক হও আর বিদেশি হও, যেই হও না কেন, সমস্ত দেশকে সম্মান করাই একটা মাত্র কর্তব্য। আচ্ছা, নেক্সট দিন আমি নাগরিকতা অর্জনের পদ্ধতির উপরে আলোচনা করব। আজকের মতন এতটুকুই, ধন্যবাদ।